একটা অবাক করা বিষয় খেয়াল করেন যে বাংলাদেশে এখন প্রতিদিন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন হয় প্রায় 4,500 কোটি টাকা। হাজার প্রতি গ্রাহকের খরচ যদি গড়ে 15 টাকাও ধরি, তাহলে কোম্পানিগুলো এখান থেকে লাভ করতেছে প্রায় 68 কোটি টাকা, মানে দৈনিক 68 কোটি টাকা। সংখ্যাটা দেখেছেন? ব্যাংকের সাথে তুলনা করলে তো এইটা ভয়াবহ ডাকাতি বলেই মনে হবে, অথচ ইয়ারলি অডিট দেখলে সহজেই বুঝবেন যে ব্যাংকের বার্ষিক লাভ কিন্তু এই মোবাইল ব্যাংকিংগুলোর চাইতে অনেক অনেক গুণ বেশি। তাহলে বলেন তো, মোবাইল ব্যাংকিং এর চাইতেও কম চার্জ নিয়ে ব্যাংকগুলো কিভাবে এত লাভ করে? আবার আপনাদের হয়তো মনে থাকার কথা যে কোভিডের সময় সরকারের পক্ষ থেকে প্রায় 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছিল। পুরো টাকাটাই সেখানে দেওয়া হয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। মানে বুঝতেই পারছেন, এই অর্থ লেনদেনের সময় কিন্তু মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো একটা বিশাল অঙ্কের টাকা লাভ করে নেয়। সে সময় এই ইস্যুটা নিয়ে ভালোই আলোচনা হয়েছিল। অনেকেই মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলোর ক্যাশ আউট চার্জ নিয়ে বেশ সমালোচনাও করেছিলেন। তো প্রশ্ন হচ্ছে যে ব্যাংক থাকার পরেও কেন সরকার এই সহায়তাগুলো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করলো, এবং কম বেশি সারা বছরই কেন এই মোবাইল ব্যাংকিং এর চার্জ নিয়ে এত আলোচনা হয়? এই জটিল প্রশ্নের সহজ উত্তর দেব আজকের ভিডিওতে। চলুন শুরু করি। দেখুন, ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে বহু আগে থেকেই এবং মানুষের কোটি কোটি টাকা লেনদেন, অর্থ জমা রাখা ইত্যাদিতে ব্যাংক ব্যাপক সহায়তা করছে। কিন্তু ব্যাংক ব্যবস্থার একটা দুর্বলতা ছিল, এইটা শুধু নগর কেন্দ্রিক মানুষকে সেবা দিত, শহর কেন্দ্রিক চাকরিজীবী বা ব্যবসায়ীরা ছিল ব্যাংকের মূল গ্রাহক। বর্তমানে এই চিত্র পাল্টাতে শুরু করলেও এখনো কিন্তু বাংলাদেশের গ্রামীণ সমাজের মানুষের বেশিরভাগেরই ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের টাকা লেনদেন করার অভ্যাস নাই। কারণ মাত্র কয়েক বছর হলো যখন দেশের ইউনিয়ন পর্যায়ে ব্যাংকের শাখা পৌঁছাতে শুরু করেছে। এর আগে ব্যাংকের সর্বনিম্ন স্তর ছিল মূলত উপজেলা পর্যায় পর্যন্ত। সেক্ষেত্রেও কিন্তু সকল ব্যাংক না, একটা বা দুইটা সরকারি ব্যাংকের শাখা মাত্র। মানে এতক্ষণ আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে গ্রাম অঞ্চলের বিশাল সংখ্যক মানুষ কিছুদিন আগ পর্যন্ত ব্যাংকিং সুবিধার বাইরেই ছিল। এখনো একটা বড় সংখ্যক মানুষ এই সেবার বাইরেই কিন্তু আছে। বাড়ির পাশের ছোট্ট টঙের দোকানের বিকাশে টাকা লেনদেনে অভ্যস্ত, কারণ তার লেনদেনকৃত অর্থের পরিমাণটা বেশ ছোট। তো এইবার একটা ব্যক্তির কথা একটু চিন্তা করেন, যার শহরে থাকা ছেলে তার কাছে 2,000 টাকা এমার্জেন্সির কারণে পাঠাবে। তো সে কেমনে পাঠাবে? তার কাছে মোটামুটি কয়েকটা অপশন আছে। প্রথমত, পরিচিত কারোর মাধ্যমে সে হাতে হাতে পাঠাতে পারে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারে, যদি বাবার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে সেখানেও সে পাঠাতে পারে, অথবা নিজের মোবাইলে ট্যাপ করে সে রকেট বা বিকাশের মাধ্যমে কিন্তু পাঠাতে পারে। এখন আপনার কাছে প্রশ্ন যে ইমার্জেন্সি 2,000 টাকার জন্য আপনি কোন অপশনটাকে সাজেস্ট করবেন? অবশ্যই রকেট বা বিকাশের অপশনটার কথাই বলবেন, কারণ বাকি সব পদ্ধতির চাইতে এইটা দ্রুত, সহজ এবং খরচ তুলনামূলক কম। খরচ কেন কম বলছে একটু পরেই বুঝবেন। কারণটা হচ্ছে, কোনো পক্ষেরই কিন্তু টাকা আনা নেওয়ার জন্য দূরে কোথাও যাওয়া লাগছে না, আলাদা করে যাতায়াত ভাড়াও লাগছে না। এখানে আপনি বলতে পারেন যে নিকটবর্তী যে ব্যাংক, সেখান থেকে টাকা আনলে তো মোবাইল ব্যাংকিং এর মতো এত হাজারে 17-18 টাকা চার্জ লাগতো না, কিন্তু ব্যাংকে যাইতে আসতে একটা নির্দিষ্ট সময় লাগতো এবং যাওয়া আসার জন্য প্রায় 30 থেকে 40 টাকা গাড়ি ভাড়াও লাগতো। তাহলে সাশ্রয়ী কোনটা হলো? এরপরেও একদল মানুষ বলে যে মোবাইল ব্যাংকের চার্জ বেশি। কেন বলে? কারণ মানুষ ভাবে যে SMS এর মতো করে টাকা পাঠাই দিলাম, আর এর জন্য কেন হাজারে 17-18 টাকা লাগবে? এরা কেন ব্যাংকের মতো স্বল্প খরচে দিতে পারছে না? অথবা SMS এর চার্জের মতো 1 থেকে 1.5 টাকাই তো যথেষ্ট, 17-18 টাকা তো অনেক। আসলে কি তাই? এইখানে জাস্ট একটা বিষয় বুঝতে হবে। দেখেন, ব্যাংক একটা লেভেল পর্যন্ত যেতে পেরেছে, মানুষের বাড়ি বাড়ি বা ঘরের পাশে যেতে পারেনি। কিন্তু মোবাইল ব্যাংকিং মানুষের বাড়ির পাশে চলে গেছে। মূলত যেই মাধ্যমগুলোর দ্বারা তারা বাড়ির পাশে গিয়েছে, তাদেরকে কমিশন দিতে গিয়েই কিন্তু এই মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো এত টাকা চার্জ করে। মানে 1,000 টাকা ক্যাশ আউট করতে যে 18 টাকা লাগে, এইটা পুরোটাই কিন্তু কোম্পানির পকেটে যায় না। ইনফ্যাক্ট সবচেয়ে কম অংশটাই কোম্পানি পায়, যা 1 থেকে 2% মাত্র। বাকি অংশটা ভাগ হয়ে যায় যাদের মাধ্যমে সেটা আপনার বাড়ির পাশ পর্যন্ত গিয়েছে, তাদের পকেটে। একটু খেয়াল করে দেখেন যে মোবাইল ব্যাংকিং হয় আসলে কয়েকটা পক্ষের সহায়তায়। প্রথমত কোম্পানি নিজে, দ্বিতীয়ত মোবাইল সিম অপারেটর, তৃতীয়ত দোকানে দোকানে থাকা এজেন্ট, চতুর্থত এজেন্টদের সাথে কোম্পানির যোগসূত্র স্থাপনকারী মানুষজন। এই 4-5টা পক্ষ একসাথে কাজ করে বলেই তারা আপনাকে এত দ্রুত এবং সহজে সাপোর্ট দিতে পারছে। বাট ব্যাংক এসব করতে পারে না, তাই ব্যাংক একটু কঠিন। আর ওই যে 4-5টা পক্ষের কথা বললাম, এদের মধ্যে লাভের সবচেয়ে বেশি অংশটা যায় 2 রকম এজেন্টদের কাছে, প্রায় 50% মতো, এবং এই অংশটার জন্য কিন্তু দেশে কয়েক লাখ লোকের কর্মসংস্থানও হয়েছে। আবার যারা এখানে ডিস্ট্রিবিউটর, তারা পায় লাভের 15%, সেই সাথে সিম কোম্পানিগুলো 5% নেয় এবং সরকারকে ভ্যাট দিতে হয় 15 থেকে 30% পর্যন্ত। আর এত কিছুর পরে যে 1 থেকে 2% থেকে যায়,
সেইটাই মূলত কোম্পানির লাভ, যেটা দিয়ে বর্তমানে কোম্পানিগুলো তাদের মার্কেটিং খরচ, কর্মী খরচ ইত্যাদি বহন করে। এবং এইটা যেহেতু একটা টেক বেস সার্ভিস, তাই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য তাদের বড় একটা অপারেশনাল কস্টের ভাগ তারা এইখান থেকে জোগাড় করে। এবং আমাদের দেশের সকল মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো কিন্তু আসলে এখনো প্রকৃত লাভের মুখ দেখেইনি। সবাই মোটামুটি ইনভেস্টমেন্টের মাধ্যমেই চলছে। মানে আমাদের যে ধারণা ছিল যে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো এত টাকা চার্জ কাটছে, এই টাকা কোম্পানি নিজেই সব খেয়ে নেয় কিনা, সেখানে আসলে দেখা যাচ্ছে যে না, তাদের লাভের অংশটা খুবই কম। আসলে লেনদেন সহজ করতে গিয়ে সিস্টেমটাই এমন হয়ে গেছে যে এখানে চাইলেও কেউ কম খরচে লেনদেনের সুযোগ দিতে পারবে না। খরচ কমানো তখনই সম্ভব হবে যে এজেন্টদের কাছে 50% লাভের ভাগটা যায়, সেইটা যদি কমানো হয় তখন। কিন্তু একজন এজেন্ট দিনে যেই পরিমাণ টাকা এই অংশ থেকে পায়, সেই মোট পরিমাণটাও কিন্তু আহামরি বেশি না। সেইটা যদি কমিয়ে দেওয়া হয় তবে সেই লোকও হয়তো আর কাজ করতে চাইবে না, কারণ তার পোষাবে না। এখন প্রশ্ন করতে পারেন যে অন্যরা যখন 17-18 টাকা চার্জ করছে, নগদ তো বলছে তারা 9 টাকা চার্জ করবে, মানে প্রকৃতপক্ষে যেটা আসলে ভ্যাট সহ গিয়ে দাঁড়ায় 12 থেকে 15 টাকা, তাহলে ওরা কিভাবে পারলো? এইটা আসলে নগদ তার মার্কেটিং এর জন্য করেছে, নিজেদের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে গ্রাহককে নগদ ব্যবহারে অভ্যস্ত করতে চেয়েছে তারা। কিন্তু এইটা কোনো সাস্টেইনেবল মডেল না। কোনো প্রতিষ্ঠানই সকল পক্ষকে মিটিয়ে লম্বা সময় এই অল্প দামে সেবা দিতে পারবে না, একটা সময় গিয়ে ফেল করবেই। এবং নগদের বর্তমান অবস্থাও কিন্তু প্রায় ওই রকমই। মার্কেটিং ক্যাম্পেইন শেষ তো আলোচনাও শেষ। সেই সাথে কম চার্জ রাখতে গিয়ে 2019 থেকে 2022 সালের মধ্যে তারা প্রায় 625 কোটি টাকা লোকসান করেছে। এই ঘাটতি পূরণ করতে গিয়ে তারা আইনের বাইরে গিয়ে ডিজিটাল ই মানি, ডিজিটাল জাল টাকা এবং সরকারি ভাতার অনিয়ম করা সহ নানান চটকদার অফার, যেমন বাড়ি, গাড়ি, জমি ইত্যাদি দেওয়ার কথা বলে মার্কেটে থাকার চেষ্টা করেছে, যার ফলে দীর্ঘমেয়াদে কোম্পানিটির নির্ভরযোগ্যতার উপর এখন প্রশ্ন উঠেছে। সম্প্রতি তাদের এই সব জালিয়াতির জন্য বাংলাদেশ ব্যাংক তাদের বিরুদ্ধে কিন্তু মামলাও করেছে। 600 কোটি টাকা বা তার চেয়ে বেশি কিছু এক্সেস ই মানি ক্রিয়েট করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কিছু ফান্ড তহবিল আসলে সরিয়ে ফেলা হয়েছে। 100 টাকা ই মানি রাখলাম, কাস্টম সেটেলমেন্ট থেকে 50 টাকা সরিয়ে ফেললাম, তখন কি হলো? ওই যে 50 টাকা যে আপনি ছাড়লেন, সেটা হচ্ছে অতিরিক্ত ছাড়া, সেটা হচ্ছে একদম জাল টাকা ছাড়ার মতো। ডাক বিভাগের হয়ে নগদ এই কাজটা করতে। তার মানে আশা করি বুঝতেই পারতেছেন। তো এই জায়গায় আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখেন যে মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো নিজেও কিন্তু বড় বড় লেনদেন তাদের মাধ্যমে করতে বলে না। ওরা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত লিমিট দিয়ে রেখেছে। মানে এইটা ছোট অ্যামাউন্ট খুব দ্রুত ট্রান্সফার করার একটা মডেল। কেউ যদি লাখ লাখ টাকা লেনদেন করতে চায় তবে সে ব্যাংকে যাবে, আর ছোট ছোট লেনদেনগুলো মোবাইল ব্যাংকিংয়ে করবে। যাই হোক, শুরুতে কিন্তু আরেকটা প্রশ্ন করেছিলাম যে ব্যাংক এত কম চার্জ নিয়েও কিভাবে মোবাইল ব্যাংকিংয়ের চাইতে বেশি লাভ করে। সত্যি কথা বলতে ব্যাংকের লাভ করার খাতই আসলে আলাদা। ব্যাংক কিন্তু ইম্পোর্ট, এক্সপোর্ট, ফরেন এক্সচেঞ্জ, লোন, ডিপোজিট ইত্যাদির মাধ্যমে হিউজ ব্যবসা করে। ফলে তার আয়ের জন্য গ্রাহকের ট্রানজ্যাকশনের উপর নির্ভর করতে হয় না, যেখানে এমএফএস বা মোবাইল ব্যাংকিংয়ের একমাত্র আয় আসে গ্রাহকের টাকা লেনদেন থেকে। আশা করি এবার বুঝতে পারছেন যে আসলে তাদের লাভটা কেন বেশি হয় এবং মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো কেন চার্জ কমাইতে পারে না। সত্য কথা হচ্ছে, আমার নিজের কাছেও প্রশ্ন আসতো যে 1000 টাকার জন্য কোম্পানি 18 টাকা খাচ্ছে, এইটা তো অনেক। এত বড় টাকা দিয়ে তারা কেন করছে? তারা কি মানুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে? এরপরে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে না, ব্যাপারটা আসলে ওই রকম না। তবে ব্যাপারটা যেরকমই হোক, গ্রাহকের পকেটের টাকা কিন্তু ঠিকই খরচ হচ্ছে। তো এখান থেকে বাঁচার একটা সহজ রাস্তা আছে, সেটা হচ্ছে ক্যাশ আউট না করা। মানে আপনার বিকাশ, রকেট বা যেই ওয়ালেটই আপনার আছে সেখানকার ব্যালেন্স দিয়েই কেনাকাটা করেন, পেমেন্ট করেন। মানে আপনি আসলে ক্যাশলেস ট্রানজ্যাকশনে চলে যান, তাহলে ক্যাশ আউটও করতে হবে না, আর ক্যাশ আউট না করলে আপনার খরচও হবে না। এইটাই কিন্তু ক্যাশ আউট চার্জ বাঁচানোর বেস্ট অপশন। কারণ এই ডিজিটাল যুগে আপনি আসলে মোবাইল ব্যাংকিং থেকে বেরিয়ে আসতে পারবেন না। সো ভিন্নভাবে ইউজ করেন, কারণ ডিজিটাল সব সুবিধা আপনাকে নিতেই হবে, নইলে আপনি আরও পিছিয়ে পড়বেন। স্মার্ট যুগের সাথে চলতে চাইলে আপনাকেও কিন্তু স্মার্ট হইতে হবে এবং আপডেটই থাকতে হবে। দেখা যাক সামনে এই জায়গা থেকে আরও কি কি সুবিধা আসে।